আড়ালে তুমি পর্ব সংখ্যা ১৩। না না, আমার ভয় করছে, কিছু হবে না বউ। প্রথমে একটু ব্যথা লাগবে, তারপর আর না। মেঘ ভয়ে ঢোক গেলে সেদিকে তাকায়, সাথে সাথে চোখ বড় বড় হয়ে যায়। এত বড়? না না, আমি দিব না। রুদ্র মেঘকে ধাতস্থ করে বলে, বললাম তো কিছু হবে না, তুমি শুধু চোখ বন্ধ রাখো, সেকেন্ডেই কাজ হয়ে যাবে, একদম চোখ খুলবে না। মেঘ ভীতু মন নিয়ে চোখ কিঞ্চিত বন্ধ করে, হঠাৎ ব্যথায় নড়ে চড়ে ওঠে। রুদ্র বিচলিত হয়ে পড়ে, চিন্তিত কণ্ঠে বলে, বেশি ব্যথা লেগেছে বউ? আমি তো সাবধানে দিতে বললাম। বলতে বলতে মেঘের হাতের যে জায়গায় ইঞ্জেকশন পুশ করেছে সেখানে ঘষতে থাকে, দেখে আশেপাশেও লাল হয়ে গেছে। রুদ্র রেগে নার্সকে ধমকে ওঠে, বলেছিলাম না সাবধানে দিতে, এভাবে কেউ ব্যথা দেয়? নার্সটি ভয়ে কাচুমাচু হয়ে বলে, আমি তো সাবধানে দিয়েছি স্যার। তো হাতের এই অবস্থা কেন হলো? আপনার ওয়াইফ অনেক বর্ষা, তাই লাল হয়ে গেছে, একটু পর লাল ভাব চলে যাবে। নার্সটির ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। এই সামান্য জিনিস নিয়ে এত রাগ, মনে মনে গালি দেয়, শালা বউ পাগল। দ্রুত সেই জায়গায় থেকে প্রস্থান করে। রুদ্র মেঘকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সকালের দিকে বাগানে ছিল মেঘ, হঠাৎ কোথা থেকে এক বিড়াল মেঘের পায়ে আঁচড় কাটে, বেশ অনেকটাই ক্ষত হয়েছে। তাই রুদ্র দ্রুত হসপিটালে নিয়ে আসে ইঞ্জেকশন দিতে। যদিও মেঘ আসতে চাচ্ছিল না, তবে রুদ্র তার বউকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। বাড়ি ফিরতে ফিরতে 12টা বেজে গেছে। আজ শুক্রবার হওয়ায় সবাই বাড়িতেই উপস্থিত। রুদ্র গায়ে পার্ক করে মেঘকে ধরে মেন ডোর দিয়ে ঢুকতেই রু কুচকে যায়। বাড়ির সকলে ড্রয়িং রুমে উপস্থিত। রুদ্রকে আসতে দেখে সবাই তাদের দিকে তাকায়, সব কিছুই স্তব্ধ। রুদ্র ভেতরে যেতে যেতে বলে, কি হয়েছে? সবাই নিচে যেয়ে বলতে বলতে সিঁড়ির দিকে যেতে নিবে, তবে রুদ্রের মামার কথায় পা থেমে যায়। মেঘ বিস্ময় নিয়ে তাকায়, রুদ্র সেই দিকে তাকায়। তোর বউয়ের বদমাইশি দেখতেই এখানে সবাই। রুদ্র মেঘের হাত ছেড়ে একটু সামনে গিয়ে গিয়ে বলে, এক্সকিউজ মি। কি বললেন? পাশ থেকে রুদ্রের নানি বলে উঠে, এই মেয়ের সব কুকর্ম দেখে ফেলেছি আমরা। ছি, কি নষ্টা মেয়ে, তোকেও এই মেয়ে ফাঁসিয়ে বিয়ে করেছে, জানি তো সব। রুদ্রের কপালে ভাঁজ পড়ে। নানুর মাথা ঠিক আছে? কী সব বলছে? রুদ্রের দাদি হতাশা নিয়ে বলে, তো ভুল কি বলেছে? তোর বউকে কত ভালো মনে করেছিলাম, আমি তো প্রথমেই মেনে নিয়েছিলাম। তোর মাকেও আমি জোর করে রাজি করিয়েছি, আর এই মেয়ে কিনা সব নাটক করলো, ভালো মানুষ সাজের অভিনয় করে আমাদের ধোঁকা দিল। এই মেয়ে যে একটা খারাপ মেয়ে, তা আজকে প্রমাণ না পেলে কখনোই বুঝতাম না। মেঘের চোখ দিয়ে টুপটাপ করে জল পড়ছে। যারা তাকে এতদিন এত ভালোবাসা দিয়েছে তাদের মুখে এমন কথা তার বুক ছিঁড়ে ফেলছে। কি এমন করেছে সে নিজেও বুঝতে পারছে না। কি প্রমাণ পেলে? কি এমন করলো মেঘ যে তোমরা এভাবে অপবাদ দিচ্ছ? রুদ্রের কথায় সিদ্দিকা বেগম চিল্লিয়ে উঠেন, বলেছিলাম আমার একমাত্র ছেলে, দেখে শুনে ভালো বউ আনবো, এমন চরিত্রহীনাকে নিয়ে এসেছিস? এই মেয়ে অন্য ছেলের সাথে ঘুরে বেড়াতো, আরও কত কি। আম্মু, তোমার কোথাও ভুল হচ্ছে, মেঘ এমন মেয়ে না। রুদ্রের কথায় তার মামা ল্যাপটপ অন করে সেদিকে আঙুল দেখিয়ে বলে, তো এসব কি? অন্য একটা ছেলের সাথে বিয়ের আগে শরীর বিলিয়েছি। রুদ্র মেঘ দুজনই সেদিকে তাকায়। মেঘের আত্মা কেঁপে উঠে। সেই ভয়ঙ্কর দিনটি আর সেই ঘটনাটা যার জন্য তাকে এত অপমান সহ্য করতে হলো। এই ভিডিও এখানে কি করে আসলো? কিন্তু রুদ্রের মুখ ব্লার করা, শুধু মেঘকে দেখা যাচ্ছে, ছেলেটিকে স্পষ্ট দেখা যাচ্ছে না। রুদ্রের মামি বলে, এসব কি রুদ্র বাবা? তোমার বউ বিয়ের আগেই ভাতারের সঙ্গে শোয়ে? মামির কথা শেষ করতে না দিয়ে রুদ্র বন্ধ করিয়ে দেয় কথা। রাগে ঘাড়ের রক ফুলে উঠেছে তার, চোখ লাল হয়ে ওঠে। এই ভিডিওকে দেখিয়েছে। মিনহা ভয় কিছুটা মিইয়ে যায়। রুদ্র কোনো উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করে ফিহুকে, মিনহা আপু কিছুক্ষণ আগে সবাইকে জড়ো করে এই ভিডিও দেখিয়েছে। রুদ্র কড়া চোখে মিনহার দিকে তাকায়, এটা কোথায় পেয়েছিস? মিনহা কাঁপাকাঁপি শুরু করে। রুদ্র যে অনেকটা রেগে আছে, গলা শুনেই বোঝা যাচ্ছে। আমতা আমতা করে বলে, এটা অনলাইনে পেয়েছিলাম, এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব। এটা অনলাইনের কোথাও নেই, সত্যি করে বল। ওই ভার্সিটির একটা মেয়ের কাছ থেকে। তো এইটা এডিট করেছিস কেন? রুদ্র আরও কিছু বলতে যাবে, তার আগে রুদ্রের মা কঠিন গলায় বলে, তুমি ওকে শাসাচ্ছ কেন? মিনহা যদি না দেখাতো এসব কুকর্ম সম্পর্কে ধারণা থাকতো না। আম্মু, ওই ছেলেটা আমি, অন্য কেউ না। আর তখনের পরিস্থিতিটা ভিডিওতে যেমন দেখাচ্ছে তেমন না, অন্য সিচুয়েশনে ছিল। দেখেছেন আপা, আপনার ছেলের ব্রেন ওয়াশ করে ফেলেছে এই মেয়ে, তারা দোষ ঢাকতে নিজের নাম জড়াচ্ছে। কি খারাপ মেয়ে।
রুদ্র বাবা, এই চরিত্রহীনাকে ছেড়ে দাও, আমরা আরও ভালো মেয়ে দেখে বিয়ে দিব তোমাকে। মেঘ মাথা নিচু করে অঝরে কাঁদছে। ফিউ পাশে দাঁড়িয়ে ধরে রেখেছে। রুদ্র চিল্লিয়ে উঠে, আমার বইয়ের চরিত্র যেমনই হোক সেটা আমার বিষয়। মানুষের কথায় বউ ছেড়ে দেওয়ার লোক এই রুদ্র চৌধুরী না। রুদ্রের মামা তুচ্ছ করে বলে, এই মেয়ে বিয়ের আগে পোস্ট নষ্টি করে এসেছে। একদম চুপ, মুখ সামলে কথা বলবেন মিস্টার খান। এটা আমার বাড়ি, এখানেই দাঁড়িয়ে আমার বউয়ের নামে আজে বাজে কথা বলে আমি অন্তত চুপ করে থাকবো না? মামা না হয়ে অন্য কেউ হলে এতক্ষণে ঘাড় ধাক্কা দিয়েও বের করে দিতে দুইবার ভাবতাম না। রুদ্রের ব্যবহারে সিদ্দিকা বেগম রেগে বলেন, রুদ্র, তুই তোর মামার সাথে এভাবে কথা বলতে পারিস না। রুদ্র দ্বিগুণ তেজ নিয়ে বলে, তোমার ভাইকে বলে দিও উনারও আমার বইয়ের নামে আজে বাজে কথা বলার কোনো অধিকার নেই। ওনারও আমার বইয়ের নামে আজে বাজে কথা বলার কোনো অধিকার নেই। তোর বইয়ের নামে কথা বলবে না? এই ভিডিও এসব কি? বিয়ের আগেই একটা মেয়ে। রুদ্র রেগে চিৎকার করে উঠে, যা করেছে আমার সাথেই করেছে, আমার ইচ্ছে হয়েছে বলেই করেছে। তখন যদি আমার ইচ্ছে হতো আমি ওকে বিয়ের আগে প্রেগনেন্ট করে দিতাম, এতে কারো কোনো সমস্যা? তোর ছেলে আমাকে যেভাবে অপমান করলো, আর যদি তোর বাড়িতে আমি আসি, গর্ভবতী লোক সবার মুখে বন্ধ হয়ে যায়। রেগে মেগে রুদ্রের মামা চলে যান, আর পিছু পিছু বড়রা সবাই রয়ে যায়। ফিহু, সাদ, মিনহা, সামিয়া আর মেঘ দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। ভয়ে ঠোঁট থরথর করে কাঁপছে। রুদ্র একবার মিনহার দিকে রাগে চোখে তাকায়, তারপর মেঘের দিকে তাকিয়ে হঠাৎ বলে ওঠে, আই ওয়ান্ট টু টেস্ট ইউ লিপস, লেটস গো। মেঘকে এক টানে কোলে তুলে ঘরের দিকে চলে যায়। এদিকে ফিহু, সাদ বেশ লজ্জায় দুজনই দ্রুত সেখান থেকে কেটে পড়ে। রয়ে যায় মিনহা, সামিহা। দুজনেই হতবাক, সাথে রাগে তাদের ভিতর ফেটে যাচ্ছে যেন। মেঘ সে কখন থেকে কেঁদেই যাচ্ছে। রুদ্র ধমকে উঠে, এই তুমি থামাবে কান্নাকাটি, নাকি আমি অন্য স্টেপ নেব? রুদ্রের কথায় যেন আরও বেড়ে যায় মেঘের কান্না। মেঘের মুখটা ধরে বলে, লাস্ট বার বলছি, কান্না থামাও। মেঘ কাঁদতে কাঁদতে বলে, আমার কান্না না থামলে আমি কী করব? হঠাৎ মেঘের গাল চেপে ধরে রুদ্র। তার ঠোঁটে শব্দ করে একটা চুমু এঁকে দেয়। সাথে সাথে মেঘের কান্না থেমে যায়। চোখ বড় বড় করে তাকায় রুদ্রের দিকে। রুদ্র বাঁকা হেসে বলে, ওহো, তার মানে আমার চুমু খাওয়ার জন্য তুমি কান্না থামাচ্ছিলে না? আগে বললেই হতো, তাহলে আরও আগেই দিতাম। মেঘ রুদ্রকে হালকা ধাক্কা মেরে বলে, ছি, মোটেও না, কিসব বলছেন আপনি, ছি। রুদ্র হালকা হাসে। হঠাৎ মেঘ রুদ্রের হাত ধরে অসহায় চোখে তাকায় তার দিকে। আপনি কি আমাকে ছেড়ে দিবেন? মেঘের কথায় রুদ্র এক আঙ্গুল দিয়ে মেঘের ঠোঁটের উপর আঙ্গুল দেয়। হুশ, এমন কথা মুখেও আনবে না। রুদ্র চৌধুরীর কপালে একটাই বিয়ে, একটাই বউ। মেঘের মুখে হালকা হাসি ফুটে। রুদ্রের কাঁধে নিজের মাথাটা রেখে চোখ বুজে। হঠাৎ রুদ্রের কথায় মেঘ মাথা তুলে তাকায়, কণ্ঠে যেন বাচ্চাদের মতো আবদার। মেঘ, একটু, জাস্ট 2 মিনিট। মেঘের শরীরে হঠাৎ ঠান্ডা লাগা শুরু করে। কেমন লজ্জা লাগছে। রুদ্রের কথা কি সে ফেলতে পারে? মাথা নিচু করে নেয়। রুদ্র বুঝে নেয় তার প্রেয়সী কী চায়। সে মেঘকে নিজের সাথে মিশিয়ে অধৈর্যরা টেনে ধরে। বিকাল 4টা, সবাই বসে আছে ড্রয়িং রুমে। মাঝে বসে আছে মিনহা মাথা নিচু করে। এরশাদুল চৌধুরী বাড়ি গলায় জিজ্ঞেস করেন, তুমি এমনটা কেন করলে? মেঘের নামে মিথ্যা বলে তোমার লাভটা কী হলো বলো আমায়। আমি কিছু করিনি। রুদ্রের মা রেগে বলেন, তুমি তো এসে আমাদের এই ভিডিও তুই তো আমাদের এসেই এই ভিডিও দেখালি। সেটা যে রুদ্র ছিল সেটা তো বলিসনি। আর তাদের বিয়ের পরের ভিডিও বলেছিস অন্য ছেলের সাথে। মিনহা চোরের মতো ধরা পড়ে কি করবে না করবে ভেবে ভয়ে বলে, পুপিমণি, আমি সত্যিই জানতাম না আমাকে ওই মেয়ে এই ভিডিও দিয়েছে। তাই আমিও ভেবেছি নিজেকে ভালো বানাতে সবার সামনে মেঘের কাছে গিয়ে তার হাত ধরে বলে, মেঘ, আই এম রিয়েলি সরি, আমি সত্যি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। মিনহার মা বাবাও এসে বলে, মেঘ, কিছু মনে করো না, আমরা আসলে বুঝতে পারিনি। বুঝই তো, রুদ্র আমাদের ছেলের মতোই, তাই রাগ করে তোমাকে অনেক কিছু বলে দিয়েছি, মাফ করে দিও। চিচি মামা, এভাবে বলবেন না, আপনি আমার গুরুজন। আমি কিছু মনে করিনি। কিছুক্ষণ আগে রুদ্র রিয়েল ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে মেঘের সাথে যে সে ছিল সেটা প্রুভ করে, আর বলে এইটা বিয়ের পরের ভিডিও কেউ দুষ্টুমি করেছিল। তা দেখে সবাই বেশ অনুতপ্ত। রুদ্রের মা দাদি তো মিনহার উপর বেশ চটে আছে। তা দেখে মিনহা ও তার বাবা মা ভালো সাজতে এই নাটক করেছে। সেই দিনই রুদ্রের মামারা চলে যায় তাদের বাড়িতে। সিদ্দিকা বেগমও আর থাকতে বলেনি। তাদের সুখী পরিবারে এমন ঝামেলা লাগিয়েছে
তাই একটু ক্ষিপ্ত মিনহার উপর। মেঘেরও যেন বুক থেকে ভারী পাথর নেমে গেছে। রুদ্রের দাদির ঘরে বসে আছে মেঘ, ওনার পায়ে তেল মালিশ করে দিচ্ছে। নাত বউ, আমার সাথে রাগ করে আছিস বুঝি? কি যে বলেন, আপনার সাথে রাগ করলে আমি গল্প করব কার সাথে শুনি? উনি প্রখর হেসে বলে, মেঘ রে, তুই অনেক সহজ সরল, অনেক ভালো মনের। এত নরম থাকিস না, নিজেকে শক্ত করিস, নিজের জন্য লড়তে শিখবি। তাহলে কেউ তোর উপর আঙুল তোলার আগে কয়েকবার চিন্তা করবে। মেয়েকে মাথা নেড়ে হু জানায়। কেটে যায় আরও 2 দিন। রুদ্র এই কয়েকদিন খুব ব্যস্ততার মধ্যে পার করছিল। সামনে ফাইনাল এক্সাম, আবার 2 দিন পর ইলেকশন, এরপর সায়ানের বিয়েতেও অ্যাটেন্ড করতে হবে। সব মিলিয়ে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। অনেক রাত করে ফিরেছে বাসায়, আবার সকাল সকাল উঠতে হচ্ছে। মেঘ যতটুকু পারে হেল্প করছে। রুদ্র রেডি হয়ে সবাই যাবে বলে এই 2 দিনের একের পর এক সমাবেশ। এসব করতে করতে রুদ্রের আর দেখা মিলে না রাত ছাড়া। এতে মেঘের কিছুটা মন খারাপ হয়, তবে আবার নিজেকে সামলে নেয়। মেঘ কফি রুদ্রের হাতে দিয়ে রুদ্রের পাঞ্জাবির বোতাম লাগিয়ে দিতে দিতে বলে, আজকে তো আপনাদের শেষ সমাবেশ বা মিটিং, তাই না? কালকে তো আর নেই, কালকে থেকে ফ্রি, তাই না? আমাকে একটু আব্বুর কবরের কাছে নিয়ে যেতে পারবেন? ইলেকশনের আগের দিন তোমাকে নিয়ে যাওয়ার সেফ হবে না। মেঘ কলার ঠিক করে দিয়ে বলে, আচ্ছা তাহলে থাক, পরে অন্যদিন নিয়ে যাইয়েন। রুদ্র মেঘের কথায় মেঘের মুখটা নিজের 2 হাতের মাঝে নিয়ে নেয়। মন খারাপ বুঝি আমার বউটার? মেয়েকে মাথা নাড়িয়ে বোঝায়, না। রুদ্র কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, নিয়ে যাবো নে, খাওয়া দাওয়া করে নিও, আমি দুপুরে নাও আসতে পারি। মেঘে মুচকে হেসে বলে, আচ্ছা, আর আপনি সাবধানে থাকবেন। দোয়া পড়ে ফুরি দিয়ে দেয় রুদ্রের গায়ে। রুদ্র বইয়ের চিন্তা দেখে হেসে টাইট একটা হাঁক দিয়ে বেরিয়ে যায়। দুপুরের খাবার দাবার খেয়ে টিভির সামনে বসে আছে চৌধুরী বাড়ির সব মেয়েরা। লাইভ দেখছে। রুদ্রদের ওখানে প্রেস মিডিয়াও আছে, বিভিন্ন নিউজ চ্যানেলে তাদের সাক্ষাৎ নিচ্ছে, দেখাচ্ছে। সেখানে অনেক মানুষের ভিড়। মেঘ আনমনে রুদ্রকেই দেখে যাচ্ছে। রুদ্রকে কেমন নেতা সাহেব লাগছে? অবশ্যই তো সে নেতাই। মুহূর্তে সবার হাসি মুখে আতঙ্ক ভর করে। রুদ্রের মা চিল্লে ওঠে, আমার ছেলে! রুদ্ররা যেখানে সেই স্টপে বোমা বিস্ফোরিত হয়েছে। সাথে সাথে যে চ্যানেল সাক্ষাৎ দিয়েছিল তা বন্ধ হয়ে গেছে। মেঘ দৌড়াচ্ছে, উদ্দেশ্য রুদ্র যেখানে আছে সেখানে যাবে। বাসায় গাড়ি যে আছে সেটার খেয়াল নেই। রুদ্রের মা তখনই সেন্সলেস হয়ে যান। তাকে সবাই সামলাতে সামলাতে এইদিকে মেঘ দৌড়িয়ে বের হয়ে যায়। পিহু তার চাচির কাছে মাকে রেখে গাড়ি নিয়ে বের হয় মেঘের পিছে। মেঘ কিছু দূর যেতেই মেঘের দেখা পায়, তাকে গাড়িতে তুলে রওনা দেয়। মেঘ কাছে খুব, পিহু তাড়াতাড়ি চালা না, উনি ঠিক আছেন তো? ওনার কিছু হয়নি তো? মেঘ দোয়া কর ভাইয়ের যেন কিছু না হয়, নিজেকে স্ট্রং কর। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে চলে আসে। মানুষের মাথায় মানুষ দৌড়াদৌড়ি করছে, অনেক মানুষ আহত হয়েছে, অনেকে পড়ে সেখানেই। ফায়ার সার্ভিস এসেছে, অ্যাম্বুলেন্সে আহতদের নিয়ে যাচ্ছে। ভেতরে আগুন এখনও জ্বলছেই, আশেপাশে মানুষের আর্তনাদ। মেঘের এসব দেখে বুক কেঁপে ওঠে। রুদ্রের কিছু হয়নি তো? আর্মির লোকেরা পুরো এলাকা বন্ধ করে দিয়েছে, আগুন নিয়ন্ত্রণে নেই, অনেকেই ভেতরে আটকে গেছে। মেঘ দৌড়ে সেদিকে যায়। রুদ্ররা যে স্টেজে বসেছিল তা আগুনে ফুরছে। মেঘের যেন দুনিয়া অন্ধকার হয়ে যায়। দ্রুত ভেতরে ঢুকতে যাবে, তবে আর্মি পুলিশেরা তাকে আটকে দেয়। তাও সে জোর করে ঢুকতে চায়। তা দেখে মহিলা পুলিশ কয়েকজন তাকে আটকে রাখে। মেঘ তাদের কাছে বারবার মিনতি করছে, তাও তারা ছাড়ছে না। দয়া করে ছাড়ুন, আমার স্বামী ভেতরে আছে, ওনাকে বাঁচতে হবে, ছাড়ুন দয়া করে। নো ম্যাম, আমরা আপনাকে যেতে দিতে পারি না, ভেতরে গেলে আপনার লাইফ রিস্কে পড়বে। পিহু তার পেছনে পেছনে আসে, তাদের থেকে মেঘকে ছাড়িয়ে নেয়। ফিহুকে দেখে পুলিশের একজন এসআই এগিয়ে আসে। ফিহুমা, তুমি এখানে কি করছো? বাসায় যাও, এই জায়গা সেফ না। আঙ্কেল, ভাইয়া কোথায়? ঠিক ফিহুর কথা শেষ হওয়ার আগে মেঘ দ্রুত বলে, আপনারা ওনার সেফটির জন্য ছিলেন না? উনি কোথায়? আমার রুদ্র কোথায়? ওনার কিছু হলে আপনাদের ছাড়বো না। সব হয়েছে আপনাদের সিকিউরিটির সিস্টেমের ঘাটতির জন্য। মেঘ ভেঙে পড়ে, একদম মাটিতে বসে পড়ে। ওনাকে সুস্থভাবে এনে দিন প্লিজ, বলুন উনি ঠিক আছেন। ফিহু আর পুলিশ
কয়েকজন ধরে মেঘকে উঠায়। পুলিশ এসআই পিহুর দিকে তাকাতেই সে বলে, ভাইয়ার বউ। উনি মুচকি হেসে মেঘকে ভরসা দিয়ে বলেন, চিন্তা করো না মা, তোমার হাজব্যান্ড ঠিক আছে। একটু ইনজুরি হয়েছে, তাকে আগেই আমাদের টিম দিয়ে মেডিকেল পাঠিয়ে দিয়েছে। কোন মেডিকেলে? ঢাকা মেডিকেলে আছে, দাঁড়াও আমার টিমকে বলছি তোমাদের নিয়ে যাবে। পিহু বলে, না না আঙ্কেল, আমরা গাড়ি নিয়ে এসেছি, ধন্যবাদ আঙ্কেল। মেঘকে নিয়ে পিহু চলে যায় মেডিকেলের উদ্দেশ্যে। কেবিনে ঢুকে রুদ্রকে দেখে মেঘের প্রাণ ফিরে আসে। রুদ্রের বুকে ব্যান্ডেজ করা, চোখ বন্ধ, শুয়ে আছে বেডে। মেঘ দ্রুত এগিয়ে গিয়ে সেই অবস্থাতেই তাকে জড়িয়ে ধরে। তখন ওই ডাক্তার সতর্কতার সঙ্গে বলে, ওনার বুকের ডান পাশে বেশ চোট পেয়েছে, এভাবে ধরবেন না ম্যাম। মেঘ জলদি ছেড়ে দেয়। ডাক্তারের উদ্দেশ্যে বলে, ওনার চোখ বন্ধ কেন? ঠিক আছেন উনি, উনি এখন সেফ, শুধু বুকে ধারালো কিছুর সাথে লেগে বেশ খানিকটা কেটে গেছে। নিয়মিত ওষুধ খেলে আর ড্রেসিং করালে এটা ঠিক হতে বেশি দিন লাগবে না। আর আগুনের ধোঁয়া নাকে ঢোকে জ্ঞান হারিয়েছিলেন, ইনজেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে বলেই ডাক্তার চলে যান। মেঘ রুদ্রের পাশে চেয়ারে বসে, নিজের দু হাত দিয়ে রুদ্রের হাত শক্ত করে ধরে রাখে। একটু পর পর ঠোঁট ছোঁয়ায় সেখানে। পিহু কল দিয়ে সবাইকে জানিয়ে দেয় রুদ্র সেফ আছে। সবাই এতক্ষণে রওনা দিয়ে দিয়েছে এখানে আসার উদ্দেশ্যে। কলে কথা বলে পাশ ফিরে দেখে মেঘ রুদ্রের দিকে ঝুঁকে তার কপালে নিজের ঠোঁট স্পর্শ করে। আমার ভাইটা অচেতন, তাই বলে তার এই অবস্থার সুযোগ নিবে? দাঁড়া, তোর নামে মামলা দেব। মেঘ গভীরভাবে একটা চুমু দিয়ে মাথা তুলে পিহুর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, তোর যে ভাই, জেগে থাকলে মনে হয় সিংহের সামনে দাঁড়িয়ে আছি। এখন কত কিউট লাগছে। সো ডোন্ট ডিস্টার্ব মি ননদিনী। পিহু মিটিমিটি হেসে বেরিয়ে যায়। কিন্তু আমি তো সেই কখন থেকেই সজাগ। রুদ্রের কণ্ঠে মেঘ ভ্যাবাচেকা খেয়ে তাকায়। রুদ্র মেঘের দিকে বাঁকা হেসে তাকায়। চোর ধরা পড়ে যাওয়ার মতো অবস্থা। লজ্জায় মেঘ মিয়ে যায়, মাথা নিচু করে ফেলে, টমেটোর মতো গালগুলো লাল হয়ে গেছে। রুদ্র মেঘকে লজ্জা পেতে দেখে আর লজ্জা দিতে বলে, আমার তো সন্দেহ হচ্ছে রাতে আমার পাশে যে ঘুমাও, আমার ঘুমের সুযোগ নিয়ে নাকি কী করে ফেলেছ। মেঘের তো কান দিয়ে ধোয়া বের হচ্ছে। চোখ মুখ কুচকে দ্রুত বলে, এই মোটেও না, গ্যারান্টি আছে নাকি এখনোই? রুদ্রের মুখে হাত দিয়ে ধরে বন্ধ করাতে রুদ্র মেঘকে টেনে নিজের উপর ফেলে। বুকে হালকা লাগতেই চোখ মুখ কুচকে ফেলে। মেঘ দ্রুত বলে, এই ব্যথা পেয়েছেন, ডাক্তারকে ডাকবো? দাঁড়ান, ডাকছি। মেঘ যেতে নেয়, রুদ্র হাত দিয়ে আটকে ফেলে। এত হাইফার হচ্ছ কেন বউ? আমি ঠিক আছি, এখানে চুপচাপ বসো। মেঘের দিকে ভালোভাবে তাকাতেই দেখে বাসায় যেমন ছিল তেমনই চলে এসেছে। রুদ্র ভ্রুকুচকে জিজ্ঞেস করে, এভাবেই চলে এসেছ? রুদ্রের কথায় মেঘে নিজের দিকে তাকিয়ে নিজেই চুপসে যায়। ওনা ঠিক করতে করতে বলে, আসলে খেয়াল ছিল না, টেনশনে এভাবেই চলে এসেছি, খারাপ লাগছে। রুদ্র দুষ্ট এসে বলে, আমার বউকে যে কোনোভাবে সুন্দর লাগে, কাপড় পরেও কাপড় ছাড়াও। যদিও এক অবস্থায় দেখেছি, অন্যটা দেখার বাকি। মেঘের যেন ইচ্ছে করছে রুদ্রের মুখে সেলাই করে দিতে। লজ্জায় অন্যদিকে ফিরে বসে, মনে মনে রুদ্রকে গালি দিচ্ছে। বেশ কিছুক্ষণ নীরবতায় কাটে। হঠাৎ রুদ্রের প্রশ্নে মেঘ তার দিকে ফিরে, তোমার বডি কাউন্টস কত? 60। আপনার? মেঘের কথা রুদ্রের চোখ কটর থেকে বের হয়ে আসার উপক্রম। কি? রুদ্রের রিয়েক্ট করা দেখে মেঘ ভাবে তার ওজন বেশি দেখে এমন রিয়েক্ট করছে। আমতামতা করে কমিয়ে বলে, এমন চেঁচাচ্ছেন কেন? মাত্রই 58 তো। আপনার কত? রুদ্র বিস্মিত নয়নে বলে, 0। আর ইউ কিডিং উইথ মি? এমন গন্ডারের মতো শরীর নিয়ে বুঝি 0 কেজি? রুদ্র অবাক হয়ে বলে, ওয়েট, কেজি মিনস? তুমি বডি কাউন্ট বলতে কি বুঝেছ? মেঘ ভাব নিয়ে বলে, আমি মূর্খ নাকি? বডি কাউন্টস মিন কত কেজি? রুদ্র ফুস করে শ্বাস ফেলে বলে, ইডিয়েট, বডি কাউন্ট লিখে গুগলে সার্চ দে। মেঘ আশেপাশে খুঁজে দেখে তার ফোন নেই, হয়তো বাসায় রেখে এসেছে। রুদ্র তার ফোন এগিয়ে দেয়। মেঘ সার্চ দিতেই চোখ বড় বড় হয়ে যায়, সাথে সাথে মুখ দিয়ে বের হয়, আস্তাগফিরুল্লাহ, একো না। রুদ্র ঠোঁট কামড়ে হাসে। বউটা যে তার ইনোসেন্ট বেশ বুঝতে পারছি। যাক, বউটা ইনোসেন্ট তাহলে। বাই দ্য ওয়ে, তুমি চাইলে এক করে দিতে পারি। মেঘ কিছু বলতে যাবে তার আগেই কেবিনে হুড়মুড়ি বাড়ির সবাই ঢুকে। সিদ্দিকা বেগম তো ছেলেকে দেখে আরও কাছে। আব্বু,
তোমার কি বেশি কিছু হয়েছে দেখি? এখানে আর কোথায় লেগেছে? বেশি কষ্ট হচ্ছে? রুদ্র মাকে সান্ত্বনা দিয়ে বলে, আম্মু আমি একদম ঠিক আছি, হালকা একটু চোট লেগেছে। সিদ্দিকা বেগম স্বামীর দিকে তাকিয়ে রাগী গলায় বলে, বলেছিলাম আমার ছেলেকে এসব রাজনীতিতে ঢোকাবো না। আজকে দেখলে তো, এই ভয়েই আমি এতদিন না করছিলাম। শুনলেন না আমার কথা? এরশাদুল চৌধুরী স্ত্রীর কথায় চুপচাপ থাকেন, রেগে আছে বউ, এখন আবার কিছু বললে আরও রেগে যাবে। এর থেকে চুপ থাকা শ্রেয় মনে করেন। একে একে সবাই রুদ্রের সাথে কথা বলে। মেয়েকে এক সাইডে দাঁড়িয়ে আছে। হঠাৎ সামিয়ার দিকে নজর যেতেই চোখ মুখ দেখে ফোলা। কেঁদেছে হয়তো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ওনাকে ভীষণ ভালোবাসে মেয়েটা, কিন্তু রুদ্রকে কালকে সকালেই বাসায় নিতে পারবে, তাই সন্ধ্যার দিকে সবাই চলে যায়। মেঘ থাকবে, রুদ্রের মা থাকতে চেয়েছিল কিন্তু জোর করে পাঠিয়ে দিয়েছে রুদ্র। এমনি ছেলের টেনশনে প্রেশার বেড়ে গেছে, আর বাইরে পাহারা দিতে পুলিশ কনস্টেবল তো আছেই, তাই চিন্তা নেই। রাত 9টা। মেঘ রুদ্রের মাথার পাশে বসে তার মাথা টিপে দিচ্ছে। তখনই হঠাৎ কেউ কেবিনে প্রবেশ করে। মেঘ তাকিয়ে দেখে লম্বা চওড়া রুদ্রের বয়সী এক যুবক, পরনে পাঞ্জাবি। রুদ্র চোখ মেলে তাকায়, সাথে সাথেই চোখ মুখ শক্ত হয়ে যায়। ছেলেটি ভেতরে ঢুকে মেঘের দিকে তাকিয়ে থমকে যায়। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বের হয়, মায়াবতী। মেঘ দ্রুত উঠে দাঁড়ায়, মাথার ওড়না ভালোভাবে দিয়ে সাইডে দাঁড়ায়। রুদ্র একবার মেঘের দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই সে রুমের সাথে যুক্ত বারান্দায় চলে যায়। মিস্টার ফারহান রাশেদ ভূঁইয়া কি মনে করে এখানে? ফারহান কুরুর হাসি দিয়ে বলে, বিপক্ষ দলের নেতা ইলেকশনের আগে ভেঙে পড়ে, একটু দেখতে আসা তো আমার জন্য সুন্নত। রুদ্র উঠে হেলান দিয়ে বসে বলে, রুদ্র চৌধুরী কখনো ভেঙে পড়ে না। ইলেকশনের আগেই দেখেছি চোখের পাওয়ার কমে যাচ্ছে, সারাক্ষণ বুঝি আমার উপরেই নজর রাখেন। মেডিকেলের বেডে শুয়েও তেজ এখনো একই দেখছি। রুদ্র ফারহানের কথায় কান্না দিয়ে তার বডিগার্ড একজনকে ডেকে বলে, 2টা কফি দিয়ে যেতে। ফারহান বলে ওঠে, আরে তার দরকার নেই, আমি বসবো না, চলে যাব। বারবার বারান্দার দিকে উঁকি দিচ্ছে, তা দেখে রুদ্র হেসে বলে, ওইদিকে নজর দিয়ে লাভ নেই, রুদ্র চৌধুরীর সিলমারা সম্পদ। ফারহানের ভাবভঙ্গি বদলে যায়। মেয়েটিকে ভেবেছে রুদ্রের বোন হবে, তবে সে যে বিয়ে করেছে জানা নেই। নিজেকে স্বাভাবিক করে সেও হালকা হেসে বেরিয়ে যায়। যেতে যেতে শয়তানি হাসি হেসে ভাবে, তবে ফারহানের চোখ যেহেতু পড়েছে, ফারহান কি ছেড়ে দিবে? লোকটিকে যেতে দেখে মেঘ বারান্দা থেকে বেরিয়ে আসে। রুদ্র মেঘকে দেখে বলে, দরজা ভেতর থেকে লাগিয়ে পাশে এসে শুয়ে পড়ে। মেঘ বাধ্য মেয়ের মতো রুদ্রের কথা শুনে রুদ্রের পাশে শুয়ে পড়ে। রুদ্র তার বউকে আলতোভাবে বুকে জড়িয়ে নেয়। সারাদিনের সব দখল যেন এখানেই এসে শেষ। কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে ঘুমে তলিয়ে যায় দুজনই। পরের দিন এরশাদুল চৌধুরী নিজে এসে তার ছেলেকে একদম সেফলি বাসায় নিয়ে আসে। ছেলের বিপদ কেটে বাসায় এসেছে বলে রুদ্রের দাদির কথায় মসজিদের ইমাম সাহেব সহ আরও কয়েকজন হুজুর দাওয়াত দেন দোয়া পড়াতে। তাই সকাল থেকে রান্না চলছে চৌধুরী বাড়িতে। 12টার দিকে বাসায় ফিরে রুদ্রকে ঘরে নিয়ে আসে মেঘ। সবাই দেখে একবার রুদ্রকে। সবাই যেতেই রুদ্র উঠতে নেয়। মেঘ এসে সামনে দাঁড়িয়ে বলে, ডাক্তার বলেছেন বেড রেস্টে নিতে। কোথায় যাচ্ছেন? গোসল করে নিই। কেমন লাগছে? গোসল করতেই উঠেছি। আচ্ছা চলুন, আমি সাহায্য করছি। একা পারবেন না, এখানে পানি লাগাতে মানা করেছে, শরীর মুছে দিব। রুদ্র মেঘের কথায় মাথা নাড়ে। মেঘ রুদ্রকে ধরে নিয়ে গিয়ে শরীর মুছে দেয়, মাথা ধুইয়ে দেয়, তারপর মুছে দেয় শরীর। পরার জন্য কাপড় এগিয়ে দিয়ে বলে, নিন এখন চেঞ্জ করুন। রুদ্র প্রকুচকে বলে, সব করতেই পারলে চেঞ্জ করানো পারবে না? এটাও তুমি করিয়ে দিবে? কি বলছেন? ধরুন তো, বলে দ্রুত বেরিয়ে আসে। খবিশ লোক, হেব্বি চালাক, খালি তাকে লজ্জায় ফেলে। রুদ্র বইয়ের কাণ্ড দেখে হেসে চেঞ্জ করে আসে। তারপর মেঘ খাবার এনে নিজের হাতে ওষুধ খাইয়ে দেয়। রুদ্র বেশ উপভোগ করছে বইয়ের যত্ন। দুপুরের দিকে সব হুজুররা চলে আসে, দোয়া করে। খাবার খেয়ে যেতে যেতে তাদের 3টা বেজে যায়। মেঘ রান্নাঘরে সব গুছিয়ে রুমে চলে আসে। রেডি হয়ে নাও। মেঘ চিন্তিত হয়ে বলে, কেন? তোমার আব্বুর কবরে যাবে বলে না? না, আজকে যাব না, অন্যদিন। এমনিতেও আপনার শরীর ভালো না। রুদ্র কিছু বলতে নেবে, হঠাৎ তার ফোনে মেসেজ আসে। ফোন অন করতে চোখ মুখ শক্ত হয়ে যায়। চল ডিল করি, তোর বউকে আমার হাতে তুলে দে আর আমি ক্ষমতা তোর হাতে তুলে দিব।
আজ ইলেকশনের দিন, এই অসুস্থ শরীর নিয়েও রুদ্র বেরিয়ে গেছে। সারাদিন খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে তার। 1 মিনিটও বাসায় বসার উপায় নেই। পরিবারের সবাই চিন্তিত রুদ্রকে নিয়ে। বিকেলে ফলাফল বের হবে, ততক্ষণ পর্যন্ত রুদ্রের আর দেখা মিলবে না। দুপুরের দিকে খাওয়ার সময় পিহু একা একা মিটিমিটি হাসছিল। মেঘ জিজ্ঞেস করলে পিহু কিছু না বলে কাটিয়ে যায়। কিছুদিন ধরে মেঘ লক্ষ্য করছে পিহু একা একা লজ্জা পায়, ফোনে কিছু দেখে আর মুচকি হাসে। তবে কি পিহু কারো প্রেমে পিছলে পড়ল? দেখতে হচ্ছে ব্যাপারটা। খাওয়া শেষে সব গুছিয়ে গুটি গুটি পায়ে পিহু রুমে ঢুকে মেঘ দেখে একই অবস্থা। মোবাইলে কিছু দেখছে আর মুচকি মুচকি হাসছে। মেঘ আস্তে আস্তে প্রবেশ করে, পিহুর পেছনের থেকে উঁকে দেয়। দেখতে পায় একটা ছেলের ছবি। মেঘের ভ্রু কুঁচকে যায়। কেমন চেনা চেনা লাগছে, একটু মনোযোগ দিয়ে দেখতেই চিনে ফেলে। আরে এটা তো সেই দিনের লোকটি, কি যেন নাম? হ্যাঁ মনে পড়েছে, ফারহান যে। হঠাৎ কারো গলায় পিহু লাফ মেরে ওঠে। হাত থেকে ফোনটা পড়ে যায়। পেছনে ফিরে মেঘকে দেখে বুকে থুথু দিতে দিতে বলে, বেয়াদব বেডি, ভয় পাইয়ে দিয়েছিলি? এমনি কেউ আসে নাকি? মেঘ দুষ্টু হাসি হেসে বলে, তা ভয় কি আমার জন্য পেয়েছিলে নাকি ধরা খাওয়ার জন্য পেয়েছিলে? পিহু মেঘের কথা শুনে আমতা শুরু করে। এদিকে সেদিকে তাকায়। না মানে তুই যা ভাবছিস তা না, ওই আসলে। এবার মেঘ সিরিয়াস ভঙ্গিমায় বলে, এত আসলে নকলেও জানি না। এখানে বসছি, A to Z সব কিছু এখনই খুলে বলবা। ননদিনী। পিহু ঠুস করে মেঘের পাশে বসে পড়ে। আস্তে আস্তে বলা শুরু করে, উনি ফারহান রাশেদ ভূঁইয়া। জানি, পরের কাহিনী শুরু কর। তুই জানিস কিভাবে? ওই দিন ওনাকে দেখতে হসপিটালে এসেছিল। তবে ওদের কথা শুনে যা বুঝলাম, সাবেনিউলে সম্পর্ক। পিহু দীর্ঘশ্বাস ফেলে বলে, উনি আমার ভাইয়ের বিপক্ষ দল। সবসময় ভাইয়ার সাথে ওনার ঝামেলা লেগেই থাকে। একটু থেমে আফসোসের স্বরে বলে, আমি একটা ভুল করে ফেলেছি মেঘ। আমি ওনাকে ভালোবেসে ফেলেছি। আমি চাইলেও এসব অনুভূতি সব মন থেকে সরাতে পারছি না। সেই কিশোরী মন আমার জায়গা করে নেওয়া পুরুষকে কি এত সহজে ছাড়া যায়? মেঘ মনোযোগ দিয়ে শুনছে পিহুর কথা। পিহুর কথায় একটা চাপা কষ্ট অনুভব করছে সে। কিশোরী মনে জায়গা মানে তুই ছোট থেকেই। হ্যাঁ, যখন প্রথম কলেজে ভর্তি হই, তারপর আব্বু আমাকে ফার্স্ট টাইম মোবাইল গিফট করে, বান্ধবীদের সাথে দেখা। তারপর বান্ধবীদের দেখে দেখে আমি প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খুলি। একদিন ফেসবুক স্ক্রল করতে করতে সাজেস্টে ওনার আইডি আসে। বিশ্বাস কর, আমি প্রথম দেখাতেই আটকে গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম ক্রাশ। এভাবে প্রায় 1 বছর তার আইডিতে আমি উকিঝুঁকি দিলাম। তারপর বুঝতে পারলাম না, আমি আসলে ভালোবেসে ফেলেছি। তারপর সিদ্ধান্ত নেই যে এবার মনের কথা বলবই। তবে তখনই বাদে বিপত্তি কি, একদিন ভাইয়া বাসায় ফিরে একদম বাজে অবস্থা নিয়ে। হাত পায়ে কপালে ব্যান্ডেজ। আমরা সবাই খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। কে করলো এই অবস্থা জানতে চাইলে ভাইয়ার বন্ধু শান্ত ভাইয়া বলেন, ফারহান করেছে এসব। তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। সেদিন ভাইয়াকে একা পেয়ে 15-20 জন মিলে মেরেছিল। তখন আমি জানতে পারি উনি সে ফারহান যাকে আমি মন দিয়ে বসেছি। মেঘ অবাক হয়ে পিহুকে দেখছে। তার চোখে পানি টলমল করছে। পিহু চোখ বুঝতেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আমি চেষ্টা করেছি ওনাকে ঘৃণা করার। আমি জানি এটা আমার ফ্যামিলি মেনে নিবে না। ইনফ্যাক্ট আমার ভাইয়ার শত্রুকে তো আমিও মেনে নিব না। কিন্তু আমি পারিনি মেঘ। আমি ব্যর্থ। ওনাকে মন থেকে সরাতে পারি না। মনের কথা বলিনি, তবে মন দিয়ে বসে আছি। প্রতিদিন তার আইডিতে ঘুরি, ছবি দেখি। তা না করলে আমার দম বন্ধ হয়ে আসে। মেঘ পিহুর কাঁধে হাত রেখে বলে, আমি বলছি না তাকে ভুলে যাবি বা ছেড়ে দে, কিন্তু সে তোর জন্য বিপজ্জনক। তুই তার শত্রুর বোন। ভাই আমি বুঝতেছি না, আজকে আমি ভিডিওতে মন দিতে পারতেছি না। তার উপর তোমরা সাবস্ক্রাইব করতেছো না। আমার আইডির অবস্থা এতটা বাজে, তোমরা তো দেখতেছোই। লাইক পড়তেছে না, সাবস্ক্রাইবার বাড়তেছে না, কমেন্ট তো আসতেছে নাই। আমি আসলে খুবই হতাশায় ভুগতেছি তোমাদের এগুলোর জন্য। আমি ভেবেছিলাম ঘুমিয়ে যাব, বাট একটা কমেন্ট আসলো, দেখলাম আপু আলে তুমি উপন্যাসটা দাও। আমি সাথে সাথে সেই 9টা থেকে ভয়েস দিতেছি, এখন 11টা 45 বাজতেছে।
তাহলে তোমরা বলো, তোমাদের জন্য আমি এত কষ্ট করি, তোমরা কি পারো না কষ্ট করে সাবস্ক্রাইব করে দিতা, লাইক করে দিতা, কমেন্ট করতা? বেশি তো সময় যায় না, একটু কষ্ট করো না আমার জন্য। ফিহু চটজলদি বলে, না না মেঘ, তুই ভুল বুঝতেছিস, উনি মোটেও এমন না। একবার আমি রাস্তায় ফেসে গিয়েছিলাম, উনি আমাকে সেদিন উদ্ধার করেছিলেন। উনি যখন জানতে পারেন আমি রুদ্রের বোন, উনি তখনও আমার দিকে খারাপভাবে তাকাননি, উল্টো বলেছিলেন মেয়ে মানুষ একা চলাফেরা করা উচিত না, সেফে থাকবে। নিজেই আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। তুই বল, উনি চাইলে কি আমার ক্ষতি করতে পারতেন না? কিন্তু করেননি, কারণ ওনার মধ্যেও ভালো মানুষ আছে। সেই ঘটনার পর আরও আমি ওনার প্রতি আসক্ত হয়ে যাচ্ছি। মেঘ কিছু একটা ভেবে বলে, একটা চান্স নিয়ে দেখতে পারিস, কাউকে তার আড়ালে ভালোবেসে তাকে হারিয়ে ফেললে তখন যে পরিমাণ খারাপ লাগে, তাকে বলে রিজেক্ট হলেও সেই পরিমাণ খারাপ লাগে না। ফিহু মন খারাপ করে বলে, এখন না, দেখি আরও কিছুদিন। বিকেল 5টা, সবাই টিভির সামনে বসে, টানটান উত্তেজনার সময়। আর কিছুক্ষণের মধ্যে ফলাফল প্রকাশ পাবে। এদিকে এদের বাপ বেটা কাউকে খলদি পাওয়া যাচ্ছে না। সাদু তাদের সাথে। বিকেল 5টা 15 হঠাৎ ফিহু সামিয়া তাহমিদ ইয়ে বলে চিৎকার করে ওঠে। খবরের হেডলাইনে লেখা, পররাষ্ট্রমন্ত্রীর আসন পেয়েছেন রুদ্র চৌধুরী, দ্য ইয়াং স্টার। মাত্র কিছু ভোটের জন্য জায়গা করে নিতে পারেননি ফারহান রাশেদ ভূঁইয়া, তবে শোনা যাচ্ছে তাকেও সরকারের অনুমতিতে উপদেষ্টা পদে নিয়োগ করা হবে। সিদ্দিকা বেগম দৌড়ে রান্নাঘর থেকে আসেন। কী রে, চিৎকার করছিস কেন? ফলাফল প্রকাশ হয়েছে? ফিহু মাকে জড়িয়ে ধরে বলে, ইয়েস মাদার বাঙালি, তোমার ছেলে জিতেছে। সিদ্দিকা বেগম বলেন, আলহামদুলিল্লাহ। সবাই খুব খুশি। কিছুক্ষণের মধ্যেই ব্যান্ড পার্টির শব্দে সবাই বেরিয়ে আসে। দেখে রুদ্রকে ঘোড়ায় বসিয়ে ব্যান্ড পার্টি সাইডে, আর সামনে এরশাদুল চৌধুরী, এনামুল চৌধুরী, সাদ এবং তাদের পরিচিত অনেকেই আছেন। সবাই খুশিতে আত্মহারা হয়ে পুরো ঢাকা শহরের রাস্তা হেঁটে হেঁটে বেশ এনজয় করে এসেছেন। অবশ্য কঠোর সিকিউরিটিও নিয়ে এসেছেন সাথে করেই। সবাই বেশ খুশি। পুরো এলাকায় মিষ্টি বিতরণ করা হয়ে গিয়েছে অলরেডি, আত্মীয়দের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। পরশুদিন এই উপলক্ষে পার্টি রেখেছেন এবং সেই পার্টিতে আরও একটা সারপ্রাইজ থাকবে এরশাদুল চৌধুরীর পক্ষ থেকে। মেঘ শরবত বানিয়ে দ্রুত ঘরে আসে। রুদ্র চোখ বন্ধ করে বসে আছে, ভীষণ ক্লান্ত লাগছে তাকে। কপালে ঘাড়ে ফোঁটা ফোঁটা ঘাম, নিন আপনার শরবত। রুদ্র চোখ খুলে মেঘকে দেখে হালকা হেসে শরবতের গ্লাসটা হাতে নেয়। মেঘ সেই ফাঁকে নিজের ওড়না দিয়ে রুদ্রের ঘাম মুছে দিতে থাকে। রুদ্র একটানে শরবতটুকু খেয়ে নেয়। মেঘ মিষ্টি হেসে বলে, অভিনন্দন মন্ত্রীমশাই। রুদ্র বিপরীতে হেসে বলে, থ্যাংক ইউ মন্ত্রী সাহেবা। মেঘ ব্রু কুঁচকে জিজ্ঞেস করে, আমি আবার মন্ত্রী কিভাবে? বাইরে আমার শাসন চললেও ঘরে তো তোমার শাসনই চলে, তাই তুমি ঘরের মন্ত্রী। মেঘ ফিক করে হেসে দেয়। রুদ্র হঠাৎ মেঘের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। নিজে তো বেশ মিষ্টি খেলেন, তা আমার মিষ্টি কোথায়? ও মা, আপনিও তো খেলেন, আরও খাবেন বুঝি? দাঁড়ান, এনে দিচ্ছি। রুদ্র মেঘের ঠোঁটের দিকে ইশারা করে বলে, ওই মিষ্টি না, এই মিষ্টি চাচ্ছি। রুদ্রের এমন কথায় মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে। তখন ওই সাদ সিঁড়ি দিয়ে রুদ্রকে ডেকে ডেকে উঠছে, রুদ্র ভাই নিচে আসো, খাবার খেতে ডাকছে। তা শুনে রুদ্র মেঘকে বলে, ফার্স্ট। সাদের কণ্ঠ আরও স্পষ্ট হচ্ছে, তার মানে রুমের কাছে চলে এসেছে। রুদ্র কী করবে না করবে ভেবে ঠুস করে রুদ্রের গালে চুমু দিয়ে দ্রুত বেরিয়ে যায়। তখনই প্রবেশ করে সাদ। কি ভাইয়া, শোনো তো। আর কিছু বলতে পারেনি, রুদ্রের কথায় থেমে যায়। তোর বিয়ের প্রথম এক মাস তুই আর তোর বউকে আলাদা রুমে রাখবো। সাদ আতঙ্কিত হয়ে বলে, হোয়াই ব্রো, এত বড় শাস্তি কেন? আমি কি করেছি? তুই কিছু করিসনি, শুধু অসময়ে চলে আসিস। সাদের মুখটা চুপসে যায়, বেচারা টেনশনে আছে। সত্যি যদি এমন হয়, মাই গড, আমি তো এতিম হয়ে যাব, থুকু, বিধবা হয়ে যাব। রুদ্রের সামনে গিয়ে বেচারা কাঁদো কাঁদো ফেস করে বলে, ওই ভাইয়া, তুমি আমাকে একটা রুটিন বানাই দাও, সেখানে তোমাদের ইটিস পিটিসের সময়গুলো লেখা থাকবে। সেই সময় আমি এই বাড়িতে বা এলাকার আশেপাশেও থাকবো না, প্রমিস। তাও এত বড় শাস্তি দিও না প্লিজ। রুদ্র এই পাগলের প্যাঁচানি কানে
না নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হতে, তারপর নিচে চলে যায়। সবাই একই সাথে খাবার খেয়ে নেয় রাতে ঘুমানোর সময় রুদ্র হঠাৎ কী মনে করে মোবাইল অন করে ফারহানের মেসেজের রিপ্লাই দেয়, বউ আর ক্ষমতা কখনোই কেউ আমার থেকে কেড়ে নিতে পারে না। অপেক্ষায় ছিলাম মোক্ষম সময়ের, আসলে জানিসই তো রুদ্র চৌধুরী কথায় না কাজে। ক্যাম্পাসে বসে আছে সবাই রিককে ঘিরে। মেঘ অতিষ্ঠ হয়ে বলে, এই হ্যাবলা, তুই কি মেয়ে? আমি মেয়ে হয়ে তো এত লজ্জা পাই না। রিক যেন আরও লজ্জায় লাল হয়ে গেছে। সুমনা রেগে বলে, শালা হুদাই বসিয়ে রেখেছে, খাবার দিয়ে তারপর যতক্ষণ খুশি বসিয়ে রাখ। ফিহু সুমনার মাথায় চটি মেরে রিককে বলে, তুই কি কিছু বলবি? কিছু হয়েছে? না হলে আমরা চলে যাচ্ছি। এবার রিক মুখ খুলল, আরে না না, শোন, আসলে আমি একটা মেয়েকে পছন্দ করি। কি? সবাই একসাথে চিৎকার করে উঠে, সাথে অবাকও হয়, এই পাতলা খান আবার ভালোবাসতেও পারে। আরে ভাই, চিৎকার করছিস কেন? আই এম সিরিয়াস। ফিহু শিকারির চোখে তাকিয়ে বলে, তলে তলে এত কিছু বল মেয়েটাকে। মানে আমাদের সাথেই, কিন্তু অন্য ডিপার্টমেন্টের। আমি আসলে চাচ্ছিলাম আজকেই প্রপোজ করব, তাই এই যে বলে ব্যাগ থেকে গোলাপ ফুলের তোড়া বের করে এইটা নিয়ে এসেছি। কি এত দূর পর্যন্ত চিন্তা করে ফেলেছিস, এখন আমাদের বলছিস? রিক অসহায় হয়ে বলে, আরে মেরি মা, এতদিন আমি শিওর ছিলাম না। চাইলে তো প্রপোজ করেও তোদের বলতে পারতাম, তবে করিনি তো, তোদের সাথে নিয়েই প্রপোজ করব বলে। মেঘ গাছের উপর থেকে জমা জামা চাপড়ে বলে, আমি এসবে নিয়ে যাচ্ছি। ফিহু উঠে যাচ্ছে, তা দেখে রিক দ্রুত তাদের আটকায়, প্লিজ এমন করিস না, প্লিজ। ফিহু ব্রুকুচকে বলে, ওকে যাবো, তবে গেলে এর বদলে কি পাবো? খবিশের দল, তোরা যে ট্রিটের জন্যই নাটক করছিস জানি, যা আজকে ক্লাস শেষে রেস্টুরেন্টে নিয়ে যাব। রিকের কথায় সুমনা হন্তদন্ত হয়ে বলে, এই না আজকে না। সবাই ভূত দেখার মতো করে তাকায় সুমনার দিকে। এই মেয়ে না, মানে এই খাদক যেতে মানা করছে, বাবা যায়। ফিহু বলে, সুমনা তুই ঠিক আছিস? সুমনা থতমত খেয়ে বলে, না মানে আজকে ছুটির পর আমার একটা কাজ আছে, তাই বলেছিলাম কাল। রিক ফট করে বলে, ওকে তাহলে কালকেই, এখন চল, ওই যে মেয়েটা চলে যাচ্ছে। বলে দ্রুত রিক সেদিকে এগিয়ে যায়। মেয়েটিকে ডাকতে সে দাঁড়ায়। রিক গিয়ে একদম মেয়েটির বরাবর দাঁড়ায়, লজ্জায় লাল নীল হচ্ছে সে। তার পিছে মেঘ, সুমনা, ফিহু সবাই দাঁড়িয়ে কাহিনী দেখছে জাস্ট। মেয়েটি এদের এভাবে দেখে বলে, কিছু বলবে? রিক মাথা চুলকে বলে, মানে কীভাবে শুরু করব বুঝতে পারছি না। পাশ থেকে ফিহু বলে, আসসালামু আলাইকুম আপা, দিয়ে শুরু কর। রিক কটমট চোখে তাকাতেই ফিহু মুখ টিপে হেসে চুপ হয়ে যায়। রিক আবার বলা শুরু করে, আসলে আমি অন্য ছেলেদের মতন না। মেঘ পাশ থেকে চিৎকার করে বলে, কি তাহলে কি তুই ওইটা নাকি? রিক ব্রুকুচকে ফিরে তাকায়, ওইটা আবার কোনটা? আরে ওইটা, ফিহু হাততালি দিয়ে বলে। সাথে মেঘদের মধ্যে হাসির রোল পড়ে। বেচারা রিক ক্রাশের সামনে এভাবে অপদস্থ হয়ে মিলিয়ে যায়। মেয়েটি তাড়া দিয়ে বলে, আমি ক্লাসে যাব, আসি। রিক বলে, আরে দাঁড়াও, শুনে যাও। পাশ থেকে সুমনা বলে, ডেকে লাভ নেই, ইনডিরেক্টলি মেয়েটি তোকে রিজেক্ট করেছে বস। কেমনে করে? ক্লাস শুরু হতে আরও 15 মিনিট বাকি, আর এই মেয়ে ক্লাস শুরুর এক্সকিউজ দিয়েছে। চান্দু, বোঝো না ব্যাপারটা? বেচারা রিকের মুখ এমন ভোতা হয়েছে যা দেখার মতো ছিল। ফ্রেম করার আগে চাকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। ক্লাসের দিকে যেতে বলে, তোদের সাথে আনাই ভুল হয়েছে, আগেই বোঝা উচিত ছিল ডাইনির দল। ফিহুরা হেসে রিকের পিছু নিজেদের ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে রিক্সা নিয়ে রওনা দেয় কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে। রেস্টুরেন্টে ঢুকে দেখে বেশ নামি দামি রেস্টুরেন্ট। একটু এগোতে দেখা মিলে অপেক্ষাকৃত সেই মানুষের। সুমনাকে দেখে সেই মানুষটিও এগিয়ে আসে। আরে ম্যাম, আসতে সমস্যা হয়নি তো? বলেছিলাম আমি আসি, শোনেননি? আরে সমস্যা হয়নি। টেবিলে বসতেই খাবার অর্ডার দেয় দুজন। হঠাৎ নীরবতা ভেঙে সুমনা বলে ওঠে, আরে কেমন আছেন সাদ প্রত্যুত্তরে বলে, এই তো আলহামদুলিল্লাহ, তুমি? এর মধ্যে খাবারও চলে আসে। ব্যাস, সুমনা কি আর কিছুতে মনোযোগ দিবে? সে খেতে লাগে। আর সাদ প্রথমে রোমান্টিক নায়কের মতো ভঙ্গিতে তার প্রেয়সীকে দেখতে থাকে।
তাদের দুজনের রিলেশনের 7 দিন হয়ে গেছে। আজ ডেটে এসেছে। পরক্ষণেই তাদের রোমান্টিক ভাব অপাকে পরিণত হয়। মেয়েটি তাকে একেবারে খেতে বলেনি। মেয়েটি তাকে একবারও খেতে বলেনি। উল্টোই দুজনের খাবার একসাথে সাফ করে ফেলছে। বেচারার একটু রাগ হয়, তারপরও তার তো খিদা লেগেছে। সুমনার খাওয়া শেষ, সে আরামসে লাচ্ছি খাচ্ছে। সাদের হঠাৎ কিছু একটা মনে পড়তেই সুমনাকে জিজ্ঞেস করে, তোমার জীবনের প্রথম ভালোবাসে কে বেবি? সুমনা মুচকি হেসে বলে, কেন তুমি? শুধু তুমিই তো বেবি। মুহূর্তে সাদের চেহারা বদলে যায়। রাগী কণ্ঠে বলে, আকাশ, সামি, রিফাত এরা কে? সুমনা কিছুটা হতবাক হয়ে যায়। এই জানলো কেমনে? মুহূর্তে বলে, কি বলছো শুনছি না তো। সাদ গরম দেখিয়ে বলে, নাটক করছো? সুমনা ইনোসেন্ট স্পেস বানিয়ে বলে, বিশ্বাস না হলে এখানে বসে দেখো। সাদ আবুল বনে যায়, আসলে কি শোনা যায় দেখি তো। ভেবে বলে, ওকে। সুমনার জায়গায় বসতে সুমনা বলে, সায়রা, ফারিহা, সিনহা, ফাহমিদা, লিমা এরাকে? সাদ চমকে যায়, বলে, আরে সত্যিই তো কিছু শোনা যায় না। লাইনে আসো চান্দু। সাদ আমতা করে বলে, মানে বাবু চলো ওই দিকটাই ঘুরে আসি। সুমনা মুচকি এসে বলে, হ্যাঁ চলো বেবি।